সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি হলাম সোমনাথ। যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। আজকে তোমাদের একটা মজাদার জিনিস করাবো, সেটা তোমাদের ক্লাস 11 যারা দেখছো এবং যারা অন্যান্য ক্লাসে যারা এই ভিডিওটা ক্লিক করেছো তাদের সবার জন্যই দেখতে পারো ভিডিওটা। এই ভিডিওটা দেখতে হলে একটুখানি ভেক্টরের আগের জিনিসগুলো তোমাদের দেখে আসতে হবে, কারণ লাস্ট তোমাদের রিপোজিশন ভেক্টর করিয়েছিলাম, ভেক্টর বিভাজন করিয়েছিলাম, সেটা উপাংশে ভেঙে যাচ্ছিলো, সেইটা দিয়ে আজকে সমস্ত জিনিস করাবো, যেটা হচ্ছে অলিম্পিকে সোনা জয়ের পিছনের ব্যাখ্যাটা এবং সে যে নীরাজ চোপড়া যে বর্ষাটা ছুঁড়েছিল সেটা কত বেগে ছুঁড়েছিল সমস্ত কিছু তোমাদের আজকে ব্যাখ্যা সব বুঝিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আজকে যে পার্টটা পড়াবো সেটা হচ্ছে ভেক্টর পার্ট 6। এটা কি প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। এই প্রজেক্টাইল মোশন কি বা অলিম্পিকে যে সোনা জিতলো তার সাথে সম্পর্ক কি, সমস্ত কিছু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ক্লাসটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এবং এর আগে বলবো, তোমরা যে আগের ক্লাসে যারা দেখোনি কিংবা যারা ভেক্টর বিভাজন সম্বন্ধে জানো না তাদের এই ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। এই কারণে বলছি তারা তোমরা আগের ভিডিওটা দেখে আসো। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। কিংবা আমার প্লে লিস্টে গেলে ভিডিওর প্লে লিস্টে গেলে পেয়ে যাবে যে ভেক্টর ক্লাস 11 অথবা পুরো তোমাদের 11-এর উপর একটা আলাদা করে দেওয়া রয়েছে। তাহলে শুরু করি। প্রাসের গতি কি, হোয়াট ইজ প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। দেখো, ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে, কী বললাম, ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে যে কোনো দিকে কোনো বস্তুকে যদি আমি ছুঁড়ে মারি তাকে বলা হয় প্রাসের গতি। ঠিক আছে, কি বললাম, ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে কোনো বস্তুকে যে কোনো দিকে ছুঁড়ে মারা হচ্ছে প্রাসের গতি। কীরকম, এই যে জিতেছে, যে মানে আমাদের যে নীরাজ চোপড়া সোনা জিতেছেন, তা তিনি কী করেছেন, তিনি বর্ষা ছুঁড়েছিলেন। তো এইখানে একটা বিন্দুতে উনি দাঁড়িয়েছিলেন, টুক করে বর্ষা নিল, এইভাবে বর্ষা ছুঁড়ে মারলো, এরকমভাবে গিয়ে পড়লো। এই যে গতিটা, এটা হচ্ছে প্রাসের গতি। কি বললাম, এই যে গতিটা সেটা হচ্ছে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। তা এইবার বুঝতে পারছো যে এটার সাথে কতটা সম্পর্কিত। আজকে সম্পূর্ণ কিছু তোমার সাথে ব্যাখ্যা করবো প্রাসের গতি দিয়ে। আগের দিনই করিয়েছিলাম, তা তারপরেই দেখলাম এই ঘটনাটা রয়েছে, তাই ভাবলাম তোমাদের সামনে আসি, তোমাদের সামনে একটু ব্যাখ্যা করি, মজাদার একটা ঘটনা বাস্তব উদাহরণ দিয়ে বলি, তা তোমাদের ভালো লাগবে। তাহলে প্রাসের গতি বোঝা গেল যে কোনো জায়গায় তুমি দাঁড়িয়ে তুমি যদি কোনো বস্তুকে ছুঁড়ে মারো এইভাবে, তাহলে সেটি গতিটাই কি, যে কোনো দিকে ছুঁড়ে মারতে পারো, সেটি গতিটাই কি প্রাসের গতি। এবার প্রাসের গতির সময় কতগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে কতগুলো বিশেষ ক্ষেত্র তোমাদের মনে রাখতে হবে। ফার্স্ট, তুমি কি ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে কোনো বস্তু যদি আমি পেনটাকে এরকম ছুঁড়ে মারি, কিংবা তখন তোমাদের মাস্টাররা তোমাদের চক ছুঁড়ে মারে ক্লাসের মধ্যে এরকম টুক করে, তো সেটাও কি একটা প্রাসের গতি। তা কোনো বস্তুর উপর যখন আমি প্রাসের গতিতে অবস্থায় চলমান, সেক্ষেত্রে তখন কী কী জিনিস লক্ষ্য রাখতে হয় আর কী কী জিনিস অ্যাভয়েড করতে হয়। তো ফার্স্ট যেটা লক্ষ্য রাখতে হবে, প্রাসের গতির উপর একমাত্র বল ক্রিয়াশীল হয়, যার বিপরীতমুখী বল ক্রিয়াশীল হয়, সেটা হচ্ছে জি বা অভিকর্ষ ত্বরণ। কি বললাম, প্রাসের গতির উপর এই বস্তুটার উপর কী বল প্রয়োগ, কী বল ক্রিয়াশীল হচ্ছে, সেটা হচ্ছে জি, এর বাধা দিচ্ছে কি জি। সেকেন্ড, প্রাসের গতি যখন হচ্ছে তখন সেখানে যে বায়ুর চলাচল রয়েছে, কি বললাম, প্রাসের গতি যে বায়ুর বেগ রয়েছে সেটাকে ধরা যাবে না, মানে সেটা উপেক্ষণীয়। কি বললাম, প্রাসের গতির যে বায়ুর বেগ, যে সময় আমি ধরো একটা বর্ষা ছুঁড়ে মারলে কিংবা একটা ধরো একটা ছোট বল ছুঁড়ে মারলাম, তাহলে কি যদি হাওয়া দিলে সেটা উল্টো দিক ঘুরে যেতে পারে, তা কী হবে, সেইটাকে সবসময় আমরা নগণ্য করে চলবো, কারণ কম হাওয়া মেনে চলো সেটাকে নগণ্য করে এড়িয়ে যাবো। তা ফার্স্ট সেই বলটার উপর কী বল প্রয়োগ করবে, যখন আমি এটা ছুটলাম তখন এটার উপর জি বল প্রয়োগ হচ্ছে। আর সেকেন্ড লাস্ট হচ্ছে পৃথিবীর যে এইখান থেকে ছুঁড়ে মারছি, তো আমরা এখান থেকে তো কয়েকশো কিলোমিটার দূরে ছুঁড়ে মারতে পারছি না, তো আমরা কিন্তু অল্প একটু ছুঁড়ে মারছি, মানে এখান থেকে অল্প একটু দূরে গিয়ে পড়ছে। তো সেই জায়গাকে আমরা কী করবো, ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধের জন্য যে জি এর মানের পার্থক্য সেটাকে আমরা এড়িয়ে যাব, কারণ প্রায় সব জায়গায় আমরা সমান ধরে নিয়ে মানবো। এই তিনটি জিনিস মেনে নিতে হবে। এবার আসি প্রাসের গতি নিয়ে কতগুলো জিনিস। এইবার তোমাদের খুব আস্তে আস্তে ইন্টারেস্টিং লাগতে শুরু করবে এই জিনিসটা নিয়ে। কীরকম ব্যাপার, দেখো, প্রাসের গতিতে সবার আগে তোমাদের পক্ষে প্রাসের গতির কোনটাকে কি বলে সেটাকে তোমাদের জেনে নিতে হবে। ধরো ওই তোমাদের আমি ছবিটা একটুখানি এই পাশে আঁকি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। হো 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 হো, হ্যাঁ, এই বিন্দু থেকে ছুঁড়ে এই বিন্দু থেকে পড়লো, সে বর্ষা ছুঁড়েছিল নীরাজ চোপড়া, তুমি মনে করো নীরাজ চোপড়া এখানে ছুড়লো সেই ঘটনাটা, ঠিক আছে। তাহলে এইখানে যে ছুড়লো এইটা মনে করি ও বিন্দু দিয়ে ছুড়লো এবং পড়লো কোথায় গিয়ে, বি বিন্দুতে পড়লো, এবং মাঝখানে সর্বোচ্চ যে উচ্চতা উঠলো সেটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে। তাহলে এই যে গতিবেগ, এই যে যাচ্ছে ও বিন্দু থেকে তুমি ছুঁড়ে মারলে বি বিন্দুতে পড়লো, এই গতিবেগটাকে কি বলা হয়, প্রাসের গতি। ফার্স্ট প্রাসের গতি হচ্ছে প্রক্ষেপ বিন্দু বা প্রক্ষেপ বিন্দু কি,
প্রক্ষেপ বিন্দু মানে তুমি যেই বিন্দু থেকে ওইটাকে ছুঁড়ে মারলো, মানে দেখবে যখন এই নীরাজ চোপড়া ছুঁড়ে মেরেছে দৌড়ে এসে কী করলো, একটা বিন্দুতে সে ছুঁড়ে মারলো, সেই বিন্দুটার নাম কি? প্রক্ষেপ বিন্দু। তাহলে প্রক্ষেপ বিন্দু কি? ও। কি বললাম তাহলে? প্রক্ষেপ বিন্দু কি? ও। প্রক্ষেপ বেগ সেকেন্ড কি হয়েছে? প্রক্ষেপ বেগ। প্রক্ষেপ বেগ কি? প্রক্ষেপ বেগ হচ্ছে তোমাদের যেই বেগে, মানে প্রথম অবস্থায় আমি যে বেগে ছুঁড়ে মারলাম সেটা হচ্ছে প্রক্ষেপ বেগ। সেটা কি? ভি। সেটা হচ্ছে কি? ভি। কি বললাম? প্রক্ষেপ বেগ কি? সেটা হচ্ছে ভি। মানে সরি আমি ভুল বললাম, সেটা হচ্ছে ইউ ধরি, কারণ ইউকে আমরা প্রাথমিক বেগ ধরি। আর প্রথম অবস্থায় মানে এই বিন্দু থেকে যখন বর্ষাটা ছুঁড়ে মেরেছিল সেই অবস্থায় মনে করি সেই অবস্থায় কী ছিল? ইউ বেগ ছিল। তাহলে সেইটা হচ্ছে কি? প্রক্ষেপ বেগ, মানে যেই বেগে ছুঁড়ে মারলাম। তাহলে এইটা হচ্ছে আমার প্রারম্ভিক বেগ। এবার আসি প্রক্ষেপ কোণ, মানে কত ডিগ্রি কোণে ছুঁড়ে মারলাম, কত ডিগ্রি কোণে ছুঁড়ে মারলাম সেটা মনে করিয়ে থিটা ডিগ্রি কোণে ছুঁড়ে মেরেছিল। কত ডিগ্রি কোণে? থিটা ডিগ্রি কোণে ছুঁড়ে মেরেছিল। এইটাও আমি বের করবো যে কত ডিগ্রি কোণে ছুঁড়ে মেরেছিল এবং কীরকমভাবে ছুঁড়ে মারলে বেশি দূর যাবে, কীরকম এত মিটার কত বেগে ছুঁড়ে মেরেছিল, মানে সব কটা আমি এখান থেকে নীরাজ চোপড়ার যেই ঘটনাটা হয়েছে সেটা সমস্ত কিছু ব্যাখ্যা করব। তাহলে এইটা হচ্ছে মনে করি থিটা কোণে বেগেছিল। তাহলে প্রক্ষেপ অ্যাঙ্গেল কত? থিটা। তারপরে আসবে কি? প্রক্ষেপ পথ, মানে প্রক্ষেপ পথ টোটাল যেই পথে গিয়েছে, টোটাল যেই পথে। তাহলে কোন পথে গিয়েছে বর্ষাটা? তুমি যদি এখানে যদি এটা বর্ষা দিয়ে ছুটে মেরেছিল, তাহলে ও এরকম ও বিন্দুতে গিয়ে এ বিন্দু থেকে আবার বি বিন্দুতে ফিরে আসে। তাহলে প্রক্ষেপ পথ কোনটা? প্রক্ষেপ পথ হচ্ছে ও এ বি। প্রক্ষেপ পথ কোনটা? ও এ বি। এবার আসবো তোমাদের যেটা হচ্ছে প্রক্ষেপ সীমা বা পাল্লা। প্রক্ষেপ সীমা বা পাল্লা। সীমা বা পাল্লা। প্রক্ষেপ সীমা বা পাল্লা মানে প্রক্ষেপ যে সীমার প্রক্ষেপ যেটা করছে সেটা কত দূর পর্যন্ত গিয়েছে? বি পর্যন্ত গিয়েছে। তাহলে প্রক্ষেপ সীমা কি? ও বি। ও থেকে বি পর্যন্ত গিয়েছে, এর থেকে তো বেশি যায়নি। তাহলে এখানে যে নীরাজ চোপড়া যে ছুঁড়ে মেরেছিল সেটা প্রক্ষেপ সীমা কত ছিল? 87.57 কিংবা এরকম সামথিং ছিল, 78 এরকম সামথিং ছিল। এইটা কি তার প্রক্ষেপ সীমা ছিল। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে প্রক্ষেপ সীমা। এরপরে কি আছে? আর একটা প্রক্ষেপ মানে প্রক্ষেপ কাল বা উড্ডয়নকাল বা চলনকাল। উড্ডয়নকাল বা চলনকাল। উড্ডয়ন মানে কি? উড্ডয়ন মানে হচ্ছে উঠছে বা চলনকাল। চলনকাল কি? বা টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট বললে তোমরা ভালো বুঝবে। টাইম অফ ফ্লাইট কি? কত সময় ধরে ও আকাশের মধ্যে ছিল, কত সময় ধরে ও আকাশের মধ্যে ছিল, মানে যখন আমি ও বিন্দু থেকে ছেড়েছি এ বিন্দুতে গিয়ে বি বিন্দুতে পড়েছে, এই যে সময়টা ছিল সেইটা কত সময় ধরে ছিল, সেইটাই হচ্ছে উড্ডয়নকাল বা আমি উড্ডয়নকাল লিখবো না, চলনকাল লিখবো। চলনকাল বা টাইম অফ ফ্লাইট সেটা আমি মনে করি টি। সেটা আমি মনে করলাম কি? টি। এবার আমি প্রত্যেকটা জিনিস দেখবো যে কোনটায় কী হয় প্রাসের গতিতে। তো চলো যাওয়া যাক। আমি মুছে দিলাম। কোনটা কি বোঝা গেল? এই প্রত্যেকটা জিনিস কাজে লাগবে, খাতায় ভালো করে নোট করে রাখো। এবার আমি আজকে তোমাদের পরবর্তী জিনিস এইটা নিয়ে আসবো। সবার আগে ধরো মনে করি যে বর্ষাটা ছুঁড়েছিল সেটা এই বিন্দু থেকে ছুঁড়েছিল এবং এই বিন্দুতে গিয়ে পড়েছে। গতিপথটা কীরকম ছিল? এরকম ছিল গতিপথ। সে যখন ছুঁড়লো তার গতিবেগ কোন এদিকে কোন দিকে ছুঁড়েছিল? এই দিক বরাবর ছুঁড়েছিল, কিন্তু গেছে কোন বরাবর? এই দিক বরাবর, কারণ তোমরা জি এর জন্য যায় তোমরা জানো। তাহলে কোন বেগে ছুঁড়েছিল? ইউ বেগে ছুঁড়েছিল। এইবার দেখো আমরা এর আগের ভিডিওটায় মানে এর আগের পার্টটায় ঠিক পড়ে আসি ভেক্টর বিভাজন নামে একটা জিনিস। কি বললাম? এর আগের পার্টটায় পড়ে আসি ভেক্টর বিভাজন নামে একটা জিনিস। তাহলে এই যে ইউ বেগে যেই তোমার যে বর্ষাটা ছাড়লো সেইটা কি হলো? সেই ইউ বেগটা কী হবে? দুই ভাগে ভেঙে যাবে। কি বললাম? ওই পজিশনে কি করবে? দুই ভাগে ভেঙে যাবে। কীরকমভাবে ভাঙবে? একটা এই দিক ভেঙে যাবে আর একটা এই দিক ভেঙে যাবে। ঠিক আছে, একটা এই বরাবর ভেঙে যাবে। তাহলে এটা হচ্ছে ও বিন্দু, বি বিন্দুতে গিয়ে পড়লো, টপ বিন্দুর নাম কি দিলাম? এ। ঠিক আছে, আর এটা হচ্ছে এক্স আর এই দিকে হচ্ছে ওয়াই। এবং এর কত ডিগ্রি কোণে ছেড়েছিল? থিটা ডিগ্রি কোণে ছেড়েছিল। কি বললাম? কত ডিগ্রি কোণে ছেড়েছিল? তা থিটা ডিগ্রি কোণে ছেড়েছিল। তাহলে তোমরা আগের দিনের ক্লাসটাই দেখেছো। কি বললাম? তোমরা আগের দিনের ক্লাসটাই দেখেছো। আর একটুখানি ঘুরিয়ে দিই তাহলে বুঝতে পারো। তোমরা আগের দিনের ক্লাসটাই দেখেছো যে ভেক্টরটা ভেঙে গেলে ইউ কি একটা ভেক্টর, তো এটা কি ভেক্টর বিভাজন হবে? ভেক্টর বিভাজন হলে কী হবে? ভেক্টর বিভাজন দুটো অংশ হয়ে যায়। নিচের ভূমির দিকে যে উপাংশ সেটা কী হবে? ইউ কস থিটা। আর এটা কী হবে? ইউ
সাইন থিটা। তাহলে এই বরাবর কী হবে ইউ কস থিটা, আর এই লম্ব অংশ বরাবর কী হবে ইউ সাইন থিটা। এই ইউ কস থিটা আর ইউ সাইন থিটার কাজ কী আমার এখানে, ইউ কস থিটা এবং ইউ সাইন থিটা কী কী কাজ করছে তোমরা আগের দিন জানো যে ভূমি বরাবর যে উপাংশ সেটা হচ্ছে ইউ সাইন থিটার এই টোটাল এই উপাংশের বিভাজন হচ্ছে সেই উপাংশ দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কোণ, সেটা আমি একদিন বের করে দেখিয়েছি। তাহলে এটা কী হবে ইউ সাইন থিটা। বেশ ভালো কথা, এটা হলো ইউ সাইন থিটা ইউ কস থিটা। এই ইউ সাইন থিটা এর কাজ কী এবং ইউ কস থিটা এর কাজ কী। এবার দেখো এই যে ঘটনাটা এটা কিন্তু সে যখন আমি নীরাজ চোপড়া বর্ষা ছুঁড়েছিল সে তখন এই ঘটনাটা ঘটেছিল। সেটা কী হচ্ছে দুটো উপাংশে ভেঙে গেছিলো, সেই ধরো ইউ বেগে যখন ছুঁড়েছিল তখন কী হলো দুটো বেগে ভেঙে গেল। এবং আমি এইদিকে একটা চিহ্ন দিয়ে দিই, এবং নিচের দিকে কে কাজ করছে, একে নিচের দিকে টানার জন্য কে কাজ করছে জি, তার জন্য এই বক্রাকার পথে যাচ্ছে। কী বললাম দুটো উপাংশে ভেঙে গেছিলো। তাহলে ইউ সাইন থিটার কাজ কি, দেখো ইউ সাইন থিটা আসলে কি বেগ, আর ইউ কস থিটাও আসলে কি বেগ। কারণ এই যে বেগে ছেড়েছে সেটা কি দুটো বেগে ভেঙে গেছে, তাই দুটো যে বেগে ভাঙলো এই বেগ দুটোর কাজ কি। প্রথম ইউ সাইন থিটার কাজ হচ্ছে ইউ কস থিটার কাজ হচ্ছে একে উপরের দিকে নিয়ে যা, কি বললাম একে উলম্ব গতি দেয়, কি উলম্ব গতি দেয়। ইউ সাইন থিটার কাজ কি উলম্ব গতি দেয়, আর ইউ কস থিটার কাজ কি আনুভূমিক গতি দেয়। কি বললাম ভূমিক গতি। কি বললাম এ যে সামনের দিকে যাচ্ছে আনুভূমিকভাবে সামনের দিকে যাচ্ছে, এ যে আনুভূমিকভাবে সামনের দিকে যাচ্ছে সেই গতিবেগটাকে ইউ কস থিটা, আর যে উপরের দিকে যাচ্ছে সেটা কি ইউ সাইন থিটা। ঠিক আছে ইউ সাইন থিটা। এবার ফার্স্ট আমরা বের করবো সর্বোচ্চ উচ্চতা। কি বললাম এ কত উচ্চতায় গেছে, মানে এই যে কত উচ্চতা মানে ধরে করি এ বিন্দুটা হচ্ছে হাইট, সব হাইট গেল, তারপরে কি আবার একটা দেখো আমি যদি এরকম মারি তাহলে কী হবে এরকমভাবে যাবে একটা হাইটে গিয়ে আবার নিচে নামতে শুরু করবে। তাহলে এই যে টপ বিন্দু সেই বিন্দুটার নাম কি দিচ্ছি এ, এবং এর উচ্চতা আমি ধরে নিলাম বড় হাতের এইচ। তাহলে আমার এই এইচটা নির্ণয় করতে হবে এখানে। এই যে ভালো কথা এইচটা কী করে নির্ণয় করবো, তা বোঝা গেল ইউ সাইন থিটা আর ইউ কস থিটা দুটোর কাজ কী, এগুলো কিন্তু ভালো করে বুঝে নাও, নাহলে কিন্তু খুবই মুশকিল এই জিনিসগুলো। ঠিক আছে আমি যে কথাগুলো বলছি খুব মনোযোগ সহকারে শোনো কানে হেডফোন দিয়ে। তাহলে দেখো আমি যে প্রথম অবস্থায় যখন ছাড়লাম তখন কি ওর উপর ইউ বেগে ছাড়লাম, তার জন্য ইউ সাইন থিটার জন্য ও আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এবার এ বিন্দুতে যখন পৌঁছেছে আমার কি বলতে হবে এ বিন্দুর উচ্চতা নির্ণয় করতে হবে। কি বললাম এ বিন্দুর উচ্চতা নির্ণয় করতে হবে। যখন ওই এ বিন্দুতে পৌঁছেছে তখন আস্তে আস্তে ওর গতিবেগ কী হচ্ছে হ্রাস পাচ্ছে, এবং এ বিন্দুতে কী হচ্ছে গতিবেগ বিপরীতমুখী জি এর জন্য শূন্য হয়ে যাচ্ছে। তারপরে আবার নিচের দিকে জি এর জন্য গতিবেগ, দেখো আমি যে গতিবেগে ছেড়েছিলাম না ভালো করে দেখো আমি যে গতিবেগে ছাড়লাম এই বিন্দুতে গিয়ে কী হবে এর গতিবেগ আমার যে গতিবেগ নিয়ে ছেড়েছিলাম সেটা শূন্য হয়ে যাবে। এইবার কি করবে একে তো জি নিচের দিকে টানছে, তাহলে নিচের দিকে টানার জন্য এ আবার এরকমভাবে গিয়ে পড়ে যাবে। ঠিক আছে তা বেশ ভালো কথা। তাহলে সেটা কী হবে একটুখানি লিখে নিই তোমাদের। তাহলে সেটা কীরকমভাবে নির্ণয় করব ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2a(s), এটা আমরা জানি সূত্র, এটা আমরা কি জানি এটা সূত্র জানি। তাহলে এটা কী করে হবে দেখো এটা হচ্ছে মেইন সূত্র, এখান থেকে আমার বের করতে হবে। এখানে দেখো তাহলে ভি কত ভি সমান সমান অন্তিম গতিবেগ এ বিন্দুতে কত শূন্য, ইউ হচ্ছে ইউ সাইন থিটা, ইউ সমান সমান এই উলম্ব গতির জন্য দায় কে ইউ সাইন থিটা। এ মানে কি এ এখানে কোন ধরন কাজ করছে জি এ, তাহলে এ সমান সমান কী হবে জি, আর এস কি এস মানে হচ্ছে সরণ কোন, আমি সরণ কোনখান থেকে কোনটুকু এই বিন্দু থেকে এই বিন্দু সরণ, তাহলে কত হবে তাহলে হচ্ছে এই সরণ সমান সমান এস সমান সমান এইচ। তাহলে আমি এখানে রিপ্রেজেন্ট করে কী লিখতে পারি 0² সমান সমান ইউ সাইন থিটা স্কোয়ার করে দিলাম ডাইরেক্ট, আমি আর লিখলাম না। এবার কী হবে দেখো এখানে আস্তে আস্তে কী হচ্ছে ঋণাত্মক হচ্ছে মন্দন হচ্ছিলো, তার জন্য কী হবে -2gh। তাহলে এখান থেকে আমার এইচ নির্ণয় করতে হবে। কী করে নির্ণয় করব তাহলে আমি কী লিখতে পারি মাইনাসটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কী হবে 2gh = ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। বেশ ভালো কথা এটা হয়ে গেল। এইবার আমি এটা 2g আবার লিখেছি কারণ এবার যদি আমি এইচ বের করতে চাই তাহলে আমার কী করতে হবে শুধু এইচের জন্য নিয়ে আসতে হবে 2g, এইচের মান আমরা পেয়ে গেলাম। এইভাবে দেখো আমি যদি প্রাথমিক কত গতিবেগে ছেড়েছি কত ডিগ্রি কোণে ছেড়েছি এবং জি এর মান তো আমরা জানি, তাহলে কী করতে পারবো ও হাইয়েস্ট কত উচ্চতা পর্যন্ত যাবে সেটা ধরো আমি এখান থেকে ওই নারকেল গাছে আমার মারতে হবে। নারকেল গাছে যদি আমি হাইটটা জানি তাহলে আমার যে কত বেগে ছাড়তে হবে
এবং কত ডিগ্রি কোণে ছাড়লে ওই নারকেল গাছে গিয়েই ঠিক লাগবে ওই ফলটায়, সেটা কিন্তু আমি সহজে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এবার চলো আমি এইচের মানটা পাশে লিখলাম, এবার একটা অন্য জিনিস বের করবো তোমাদের। তাহলে এইচ সমান সমান কী পেলাম, এইচ সমান সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই আমি কী পেলাম 2, এটা হচ্ছে এইচ সমান সমান পেলাম। এইবার আমরা নির্ণয় করব উড্ডয়ন কাল বা চলন কাল অর টাইম অফ এফএল ফ্লাইট, টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, উড্ডয়নকাল বা চলনকাল বা টাইম অফ ফ্লাইট মানে আমি যে ও বিন্দু থেকে ছাড়লাম, ও বিন্দু থেকে ছেড়ে গিয়ে ও এইখানে যে পড়লো, এটা যেতে কত সময় লাগলো। মানে যদি আমি যে নিরাশ্রটা যে বর্ষা ছেড়েছিল, বর্ষাটা গিয়ে এই বিন্দুতে পড়লো, এইটা হচ্ছে চলনকাল। তাহলে এই দেখো একটা জিনিস দেখো, এর যে হাফ পথ গেছে এইখানে গিয়ে কী হয়ে গেছে, এর গতিবেগ 0 হয়ে গেছে। এর যে হাফ পথ গেছে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওর গতিবেগ 0 হয়ে গেছে। তাহলে আমি মনে করি এই যে সর্বোচ্চ উচ্চতা ও এ পথ যেতে ওর টি ড্যাশ সময় লেগেছে। কি বললাম, এই যে হাফ পথ বা সর্বোচ্চ উচ্চতায় যেতে ও এ পথ যেতে ওর প্রয়োজনীয় সময় কি টি ড্যাশ, আমার টি বের করতে হবে। তাহলে আমরা কি টি এর সূত্র কী জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে আমি এখানে সব কটা এখানে জানি, কারণ এ জানি, ইউ জানি, ভি জানি। তাহলে এখানে আমি একটু আগে বের করেছিলাম ভি মানে কত 0, ইউ মানে কত ইউ, দেখো এখানে কী হবে সাইন থিটা হবে না কস থিটা হবে, তাই বলো ইউ সাইন থিটা হবে না কস থিটা হবে। এখানের জন্য এইখানে দেখো আমি যে উপরের বিন্দুতে পৌঁছাচ্ছে এর জন্য দায়ী কে, এর জন্য দায়ী সাইন থিটা দায়ী, এর জন্য দায়ী কে সাইন থিটা দায়ী, কস থিটা তো দায়ী নাই। তাহলে এইখান থেকে যে এই বিন্দুতে পর্যন্ত গেল এর জন্য কে দায়ী, এর জন্য সাইন থিটাই দায়ী, কস থিটা তো দায়ী না। তাহলে কী হবে সাইন থিটা ইউ সাইন থিটা প্লাসটা না হবে, এখানে মাইনাস হবে, কারণ এখানে তোর বন্ধন হয়েছে। তোমরা এ মানে জানো জি, আর টি মানে টি ড্যাশ ধরেছি, আমার টি ড্যাশ নির্ণয় করতে হবে। অতএব টি ড্যাশ সমান সমান কী হবে, এখানে তোমরা সহজেই করতে পারবে টি ড্যাশ, অতএব টি ড্যাশ অতএব জিটি সমান সমান ইউ সাইন থিটা। কী বললাম ইউ সাইন থিটা, অতএব টি ড্যাশ সমান সমান ইউ সাইন থিটা বাই জি। এটা কি উড্ডয়ন কাল বা যেই সময় ধরে গতপথে চলাচল করেছে সেটা হচ্ছে টি ড্যাশ। বেশ ভালো কথা, টি ড্যাশ ওইটা হলে বোঝা যাচ্ছে নিচে, হ্যাঁ বোঝা যাচ্ছে আপাতত, এর নিচে আর লেখা যাবে না। তো এই যে টি ড্যাশ পেলাম, এবার দেখো ও যে অর্ধেক পথ যেই সময় গেছে বাকি অর্ধেক পথও সেই সময় যাবে। কি বললাম, ও অর্ধেক পথ যেই সময় গেছে বাকি অর্ধেক পথও সেই সময় যাবে। তাহলে সেই সময় গেলে তাহলে কী হবে, তাহলে 2টি বের করতে হবে, 2 অর্থাৎ যদি টোটাল গতিপথটাকে আমি টি সময় ধরি তাহলে সেটা সমান কী হবে 2টি ড্যাশ। তাহলে এটার সাথে আমার একটা 2 গুণ করতে হবে, তাহলে কী হতে হবে 2 ইউ সাইন থিটা বাই জি। এইটা কি, এইটা হচ্ছে টোটাল উড্ডয়নকাল। এই দেখো আমি যে টি ড্যাশ বের করলাম এটা কিন্তু হাফ পথের উঠছে, আর পরের পথটুকের জন্য কী হবে 2 গুণ করে দেবো। বেশ ভালো কথা, আমি টিও পেয়ে গেলাম, চলনকালও পেয়ে গেলাম। এইবার আসবো সেই মজাদার জিনিসে যেটার জন্য এত সময়ের ব্যাপার। হি 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 টি সমান সমান কী পেলাম 2 ইউ সাইন থিটা বাই জি। এবার বের করবো রেঞ্জ আর ম্যাক্স। তাহলে কী বলবো আমরা বের করবো কি আর ম্যাক্স মানে ও এই ধরো আমি যদি এখানে ছুঁড়ে মারতাম ও যে এই পর্যন্ত গেল, কিংবা এই পর্যন্ত যাবে না এই পর্যন্ত যাবে, নীরাজ চোপড়া যে ছুঁড়ে মারলো 87.78 মিটার যাবে না 50 মিটার যাবে না 48 মিটার যাবে না 100 মিটার যাবে, সেটাকে যে যত মিটার যাচ্ছে ও যে অনুভূমিক তল বরাবর যত মিটার গেল সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমার রেঞ্জ বা সীমা, সেটাই হচ্ছে কি আমার রেঞ্জ বা সীমা। তাহলে আসলে এটা কি, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আসলে এটা কি, এটা আসলে সরণ। এই রেঞ্জ সীমা বের করা মানে কি, আমি এইখান থেকে ছুঁড়ে দেখো এই বিন্দু থেকে ছুঁড়ে মেরে এই বিন্দুতে এসে পড়লো, তাহলে এইখান থেকে যে এই পর্যন্ত গেল এইটুকু হচ্ছে কি আমার রেঞ্জ। তাহলে এইটুকু আসলে কি, এখান থেকে এইটুকু আসলে কি, এইটুকু আসলে হচ্ছে সরণ। কোনো বস্তুর হচ্ছে সরণ, তো ওই বস্তুটা এইটুকু সরণ হয়েছে যদি লম্বালম্বি পথে, তাহলে আমি এইভাবে ছুঁড়ে মেরেছি, কিন্তু সরণের সময় কীভাবে সরল রেখা বরাবর মাপে, তাহলে ওইটা কী হবে সরণ। এইবার দেখো বস্তুটি এই যে আমি সরণটা মাপছি সেটা আনুভূমিক বরাবর মাপছি, কি বললাম আনুভূমিক বরাবর মাপছি।
তা আনুভূমিক জন্য কোন গতিবেগ দায়ী? কি বললাম? আনুভূমিকের জন্য কে দায়ী? আনুভূমিকের জন্য ইউ কস থিটা দায়ী, ইউ কস থিটা দায়ী, তাই তো? আনুভূমিকের জন্য কে দায়ী? কোন গতিবেগটা দায়ী? ইউ কস থিটা গতিবেগটা দায়ী, ঠিক আছে? আর এই বরাবর আর জি এর আনুভূমিকভাবে কোনো উপাংশ নেই, তার জন্য ওইখানে কোনো জি এর কাজ করবে না। এইবার দেখো আনুভূমিকভাবে মনে করি যে বেগ সুসমান হলে, এবার দেখো আমি যেটা করব সেটা হচ্ছে ম্যাক্স বের করবো, মানে হচ্ছে সরণ বের করবো। আলটিমেট এটা কি সরণ? সরণ সমান সমান আমি কী করে বের করতে পারি? সরণ সমান সমান বেগ ইন্টু সময়, এটা লেখা যায় তো? কী বললাম? সরণ সমান সমান বেগ ইন্টু সময়, এটা লেখা যায় তো? তা বেশ লেখা, এটা যদি লেখা যায় তাহলে আমি এখানে লিখতে পারবো। এক রেঞ্জ আসলে কি সরণ, তাহলে এখানে বেগকে, এখানে বেগটাকে আনুভূমিকের জন্য কোন গতিবেগ দেয়? ইউ কস থিটা। আনুভূমিকের গতিবেগের জন্য কে দেয়? ইউ কস থিটা দেয়। আনুভূমিক যে গতিবেগ হচ্ছে এর সাথে কী গুণ হবে? টি। এবার মান বসিয়ে দেবো, ইউ কস থিটা আর আসবে 2 ইউ সাইন থিটা বাই জি, এটুকু টি এর মান। এইবার দেখো এটাকে আমি কী লিখতে পারি? 2 ইউ স্কোয়ার, আমি এটাকে রিপ্রেজেন্ট করে লিখবো। প্রথমে লিখবো ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা কস থিটা বাই জি, ইউ কস থিটা সাইন থিটা বাই জি। তাহলে দেখো এইখান থেকে 2 সাইন থিটা কস থিটা একটা সূত্র আমরা জানি, সেটা কী হবে? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। কেন লিখলাম? কারণ 2 সাইন থিটা কস থিটা সমান সমান কী হবে? সাইন 2 থিটা, ঠিক আছে? সাইন 2 থিটা। তাহলে এইখান থেকে আমি আর ম্যাক্সের কত সমীকরণ কী পেলাম? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এইবার আসবো তোমাদের সেই এত সময় পরীক্ষার জিনিস, 3টে সমীকরণ বের করে ফেলেছি। এবার আসবো যে এইখানে যে কত ডিগ্রি কোণে ছাড়লে ও সর্বোচ্চ যেত। বললাম কত ডিগ্রি যদি অ্যাঙ্গেলে ছাড়বে তাহলে ও সর্বোচ্চ পথ যাবে। তাহলে দেখো এখানে হচ্ছে কত ডিগ্রি, সাইনের হায়েস্ট মান কত? সাইনের হায়েস্ট মান 1। কি বললাম? সাইনের হায়েস্ট মান কত? সেটা হচ্ছে 1। তা সাইনের 1 মানে সেটা কত ডিগ্রি? সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি হচ্ছে সাইনের হায়েস্ট মান, এর থেকে সাইনের আর কোনো বড় মান নেই 1। তো সাইন 90 ডিগ্রি যদি আমরা পেতে যাই তাহলে থিটা সমান সমান কত হবে? তাহলে সাইন এটা সমান সমান তাহলে আমি কী লিখতে পারি? সাইন 2 থিটা। তাহলে কী হবে? 2 থিটা সমান সমান কী আসবে? 90 ডিগ্রি। অর্থাৎ থিটা সমান সমান কী আসবে? 45 ডিগ্রি। তাহলে আমি যে প্রাসের গতিতে বা কোনো যদি এই কারণে শর্টকাট কিংবা শর্টকাট বলি কেন, ডিসকাস থ্রো কিংবা বর্ষা যে থ্রোগুলো হয় তাতে কি করে সমস্ত অ্যাথলেটিকরা কত ডিগ্রি কোণে ছাড়ার চেষ্টা করে? 45 ডিগ্রি কোণে ছাড়ার চেষ্টা করে। তাহলে 45, আর ওদের এই ট্রেনিংটাই দেওয়া হয় 45 ডিগ্রি কোণে কীভাবে ছাড়া হবে, ঠিক আছে? কারণ 45 ডিগ্রি কোণে ছাড়লে সবথেকে বেশি সরণ হবে, ঠিক আছে? 35 ডিগ্রি কোণে ছাড়লে সবথেকে বেশি দূরত্ব হবে। এই কারণে দেবে নীরাজ চোপড়া যে ঘটনা ঘটেছিল, যে আমি পাশে ছবি দিচ্ছি, যেই ঘটনাটা দেখিয়েছিল সেটা কত ডিগ্রি কোণে ছেড়েছিল? 45 ডিগ্রি কোণে ছেড়েছিল। 45 ডিগ্রি কোণে ছাড়ার জন্য প্র্যাকটিস করানো হয়। তাহলে আমি যদি এইখানে তাহলে আমি এখন কী লিখবো? তাহলে ম্যাক্সিমাম যেতে হলে তাহলে এখানে কী হবে? 45 ডিগ্রি কোণে যাবে। তাহলে 45 ডিগ্রি কোণে যদি যায় তাহলে কী হবে? ইউ স্কোয়ার বাই জি। তাহলে কী হবে? ইউ স্কোয়ার বাই জি। যদি 45 ডিগ্রি কোণেই ছাড়ি তাহলেই, কারণ জি এর মান ফিক্সড, আমি যত ইউ বেশি করবো তত বেশি জড়ে যাবে। এইবার আসি তোমাদের যেই মূল প্রবলেমটায়। বেশ ভালো কথা। এইবার মনে করি, দেখো এটা মুছে দিলাম কেন? ইউ স্কোয়ার বাই। এবার মনে করি নীরাজ চোপড়া যে বর্ষাটা ছুঁড়েছিল সেটা ইউ বেগে ছুঁড়েছিল, এবং এইখানে ছিল কি? এইখানে মনে করি, কারণ এইখানে হচ্ছে গোল্ড, এইখানে কি রয়েছে? গোল্ড রয়েছে, এইখানে রয়েছে। তাহলে এইখান থেকে একটু সরণ কত? ওবি সমান সমান কত মিটার? 87.78 সামথিং, মনে হয় এরকম সামথিং মিটার রয়েছে, এত মিটার গিয়েছিল। তাহলে ও সরণ কত হয়েছে? আরম্যাক্স সমান সমান কত? তাহলে আমি আরম্যাক্সের জায়গায় কী লিখবো? আর গোল্ড সমান সমান কত? 87.78 মিটার। তাহলে কী করে নির্ণয় করবো?
দেখো আমি মনে করি নিরাশটা 45 ডিগ্রি কোণেই ছেড়েছিল, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। 45 ডিগ্রি কোণেই ছেড়েছিল, তাহলে 45 ডিগ্রি কোণে ছাড়লে সে সবথেকে বেশি দূরত্বে যাবে, সে সেটা জানে, তার জন্য তাকে ওইভাবেই ট্রেনিং দেওয়া হয়েছিল। 45 ডিগ্রি কোণে যখন ছাড়লো তখন সে কত মিটার গেলো? 87.78 মিটার। তাহলে আমি এখানে নির্ণয় করবো নিরাশটা কত গতিবেগে, কী বললাম, নিরাশটা কত গতিবেগে তার বর্ষাটা ছেড়েছিল। তাহলে চলো দেখা যাক কতটা গতিবেগে ছেড়েছিল। তাহলে এখানে আমি কী লিখবো? আর ম্যাক্স লিখবো না, এখানে লিখবো গোল্ড। তাহলে আর গোল্ড সমান সমান কত জানি? 87.78 সামথিং এরকম হবে। তাহলে দেখো এইটা যদি করি ইউ স্কোয়ার বাই জি, জি হচ্ছে 9.8 মিটার, তাই তো? তাহলে ইউ স্কোয়ার সমান সমান কী লিখতে পারি? 9.8 ইন্টু 87.78, যদি দুটো বার করি, আমার এক্সাক্ট মানটা মনে নেই, 87.78 সামথিং, এইটা করলে তোমাদের আসবে 29.3 মিটার পার সেকেন্ড। 29.3 মিটার পার সেকেন্ড বেগে ছেড়েছিল। কী বললাম? যখন ছেড়েছিল 29.3 মিটার পার সেকেন্ড বেগে ছেড়েছিল। এইটাকে যদি আমি কিলোমিটারে কনভার্ট করি, অ্যাপ্রক্স 102 কিলোমিটার পার আওয়ারে ছেড়েছিল। কী বললাম? এটা যদি আমি কিলোমিটার আওয়ার দিয়ে কনভার্ট করি তাহলে বুঝতে পারছি 102 কিলোমিটার পার আওয়ারে ওইখান থেকে ওই গতিবেগে ছেড়েছিল। এই হচ্ছে তোমাদের জিনিসটা। তোমরা বারবার ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে। ছবি তুলে নাও। টাটা, বাই বাই। নতুন ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।